তো আমি দেখে নিলাম মার্সি 2026 সালের একটা সিনেমা। বহুদিন ধরেই চোখের সামনে আসছিল সিনেমাটা, বাট আমি ইগনোর করে যাচ্ছিলাম। তবে ফাইনালি দেখার পর রিয়েলাইজ করলাম যে আই ওয়াজ রং। সিনেমাটা সত্যি দুর্দান্ত। অভিনয় রয়েছে আমাদের পরিচিত ক্রিস প্যাট এবং আর কিছুই না। চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি মার্সি সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের সময়কাল হচ্ছে 2029, স্থান হচ্ছে লস অ্যাঞ্জেলেস। সম্পূর্ণ শহরটা ক্রাইমে ভরে গেছে। মানুষের ঘরবাড়ি নেই, চাকরি নেই, ক্রাইম রেট এত বেড়ে গেছে যে সেগুলোকে সামাল দেওয়া যাচ্ছে না এবং মানুষদের অ্যারেস্ট করে জেলখানাতেও পুরে রাখা যাচ্ছে না, মানে জায়গা কম হয়ে যাচ্ছে। তো এটার একটা সলিউশন তো প্রয়োজন। এটার সলিউশন একটাই, সেটা হচ্ছে মার্সি কোর্ট। একটা মানুষকে অ্যারেস্ট করেই তাকে জেলে পোড়া, তার বিচার দেওয়া, সেই প্রসেসটা লেন্দি, অনেক লম্বা, অনেক সময় লাগে। মানে জাজ, জুরি, এক্সিকিউশনার, এত ঝামেলা আর নেই, কারণ সব দায়িত্ব মার্সি কোর্টের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণভাবে এআই দ্বারা চালিত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনাকে মার্সি কোর্টে তখনই তোলা হবে যখন আপনি গিল্টি, আপনি দোষী, এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার হাতে থাকবে 90 মিনিট। আপনার কাছে সব ধরনের ভিজুয়াল এবং অডিও ডেটা অ্যাভেলেবেল থাকবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি সেটা না করতে পারেন, তাহলে একটা সনিক ব্লাস্টের মাধ্যমে আপনাকে তৎক্ষণাৎ এক্সিকিউট করা হবে, মানে আপনাকে মেরে ফেলা হবে। তো এই মার্সি কোর্টের প্রসেস শুরু হয় এবং এটা একটা সাকসেস। রাজ্যে ক্রাইম রেট চরমভাবে কমে গেছে, মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে। তবে গল্প সেটা না, গল্প এটাই যে ডিটেকটিভ ক্রিসকে এই মার্সি কোর্টে তোলা হয়েছে। যার উদ্যোগেই এই মার্সি কোর্টটা সফল হয়েছে, তাকেই আজকে এখানে আনা হয়েছে। তবে কেন? ক্রিসের হুশ আসে এবং তার কিছু মনে নেই, সে বুঝতে পারছে না যে কি হয়েছে। তার সামনে একজন এআই জাজ রয়েছে যার নাম হচ্ছে ম্যাডক্স, যে ক্রিসকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করে যে তাকে এই মার্সি কোর্টে তোলা হয়েছে কারণ তার উপর চার্জ আছে যে সে তার নিজের ওয়াইফ নিকোল র্যাভেনকে হত্যা করেছে। ক্রিস এই জিনিসটা দেখে একদমই শক, সে বিশ্বাসই করতে পারছে না তার স্ত্রী মারা গিয়েছে, তবে সব দোষ তার উপরে পড়েছে। তাদের কাছে যত ধরনের এভিডেন্স রয়েছে সব কিছু এটা ইন্ডিকেট করছে যে খুনটা ক্রিস নিজেই করেছে, কারণ তার ওয়াইফের যে টাইমে মার্ডার হয়েছিল সম্ভবত সেই টাইমে ক্রিস সেই ঘরেই ছিল। এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই কোর্টে দোষীকে সব ধরনের ক্লাউড ডেটাগুলোকে অ্যাভেলেবেল করা হয়, অর্থাৎ সে নিজে যাচাই করে দেখতে পারবে যে তার এগেনস্টে যে দোষগুলো দেওয়া হচ্ছে সেটা সত্যি না মিথ্যে। গোটা রাজ্য জুড়ে একটা ক্লাউড সার্ভিস চলছে, যেটাকে লস অ্যাঞ্জেলেস মিউনিসিপ্যাল ক্লাউড বলা হয়। অর্থাৎ গোটা রাজ্যে যেখানে সেখানে ক্যামেরা, ফোন রয়েছে, সব কিছুর ইনফরমেশন পুলিশদের কাছে রয়েছে, সেই ক্লাউডে রয়েছে। সো ক্রিস প্রথমে যাচাই করে দেখার চেষ্টা করে যে আদৌ কেসটা ভ্যালিড কিনা বা ব্যাপারটা সত্যি কিনা। সে সার্চ করে দেখে যে হ্যাঁ সত্যি। যেমনটা বললাম, তার কারণেই কিন্তু এই মার্সি কোর্ট শুরু হয়েছিল। সেই কিন্তু প্রথমে ডেভিড ওয়েট নামক একজন ক্রিমিনালকে এই কোর্টে পাঠিয়েছিল প্রায় 2 বছর আগে, এবং তারপর থেকেই এই মার্সি কোর্ট সফলভাবে চলতে থাকে। কিন্তু আজকে তাকেই এই কাঠগড়াতে দাঁড়াতে হচ্ছে। ক্রিসের কাছে মাত্র 90 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে তাকে নিজেকে নির্দোষ বা তার গিল্ট প্রবাবিলিটিকে 92%-এ নিয়ে যেতে হবে। বর্তমানে সে 97% দোষী, মানে তার এগেনস্টে যেসব এভিডেন্সগুলো রয়েছে সেগুলো দেখে মনে হচ্ছে যে সেই দোষী। এখন এটাকে যদি কমিয়ে সে 92% করতে পারে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, কারোর গিল্ট প্রবাবিলিটি যদি 80%-এর বেশি হয় তবেই তাকে মার্সি কোর্টে পাঠানো হয়। তো বোঝা গেল ক্রিসের এগেনস্টে সব ধরনের এভিডেন্স রয়েছে, মোটমাট তাকেই দোষী ভাবা হচ্ছে। এখন তার পালা যে সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। ক্রিসকে ভিডিও ফুটেজগুলো দেখানো হয় যে বেসিসেই তাকে দোষী বলা হচ্ছে। তাদের ডোরবেলে যে ক্যামেরাটা রয়েছে সেটা দেখানো হয় যে সকালে ঠিক কোন মুহূর্তে ক্রিস ঘরে প্রবেশ করেছিল। প্রায় 20 মিনিটের উপরে ক্রিস তার ঘরেই ছিল। আমরা স্পষ্ট দেখতে পাই যে তার স্ত্রী ক্রিসকে ঘরে ঢুকতে দিচ্ছিল না, সেই কারণে ক্রিস একটু রাগ দেখায়। ক্রিস যেন একটু উগ্র টাইপের, সে ক্যামেরায় একটা ঘুষিও মারে। তারপর সে ঘরে প্রবেশ করে এবং প্রায় 20 মিনিটেরও বেশি সময় কাটিয়ে সে ঘর থেকে বেরোয়। তার কিছু সময় পরে তার মেয়ে যখন ঘরে প্রবেশ করে তখন তার মেয়ের চেঁচানোর আওয়াজ শোনা যায়, কারণ সে ঘরে ঢুকে নিজের মায়ের রক্তাক্ত মৃতদেহটা দেখতে পায়, যাকে ছুরি দিয়ে ব্রুটালি ভাবে খুন করা হয়েছে। ক্রিস তারপর চলে যায় একটা বারে, সেখানে গিয়ে মদ খাওয়া শুরু করে। চরম নেশায় সে ছিল। সেই সময় পুলিশরা চলে যায় তাকে অ্যারেস্ট করার জন্য, আর সে পুলিশদের সাথে লড়াই করা শুরু করে। নেশার চোটে সে চরম ক্যাওস সেখানে শুরু করে। অবশেষে একজন পুলিশ লাঠি দিয়ে তার মাথায় বাড়ি মারে এবং সে অজ্ঞান হয়ে যায়। সেই এআই জাজ সে জানায় যে সম্ভবত ক্রিসের মাথায় চোট লাগার কারণে এবং তার শরীরে প্রচুর পরিমাণে অ্যালকোহল থাকার কারণে তার এক্স্যাক্ট মোমেন্টগুলো মাথায় আসছে না যে সে এখানে কিভাবে আসলো, কি হয়েছে। হয়তো সেই কারণেই তার মাথায় আসছে না যে সে তার নিজের স্ত্রীকে খুন করেছে।
ম্যাডক্স তাকে জিজ্ঞেস করে যে সেই মুহূর্তে ক্রিস কেন তার বাড়িতে গিয়েছিল, এমনকি সে কি ঝগড়া করার জন্যই ঢুকেছিল। দেখুন, ক্রিস যখন বাড়ি থেকে বেরিয়েছিল তার জামায় কিন্তু রক্তের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, মানে কিছু তো একটা ইভেন্ট ঘটেছে। ক্রিসের তো কিছুই মনে নেই, সে তার নিজের মেয়ের সাথে কথা বলতে চায়, অর্থাৎ ব্রিটের সাথে। তবে ম্যাডক্স তাকে কথা বলতে দেবে না, একমাত্র উইটনেস বাদে কোনো জুভেনাইলের সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে না। তবে ক্রিস বারবার করে রিকোয়েস্ট করতে থাকে যে সেটা আমার মেয়ে, আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই। বিশেষ করে তার কাছে একটা পার্সোনাল কলের সুবিধা রয়েছে যেটা সে নিতে চায়। সেই কারণে ম্যাডক্স তাকে বলে যে তাকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে তার মেয়ের সাথে কথা বলার, যে বর্তমানে তার গ্র্যান্ডফাদারের সাথে রয়েছে। ক্রিসকে একটা সুবিধা দেওয়া হয়েছে, তার এক পার্টনার, তার বন্ধু, তার সবারিটি স্পন্সর রব নেলসন, তার সাথে ক্রিস কথা বলতে পারবে যখন ইচ্ছা। স্পন্সর বলতে রব হচ্ছে সেই মানুষটা যে ক্রিসকে এতদিন ধরে ইমোশনালি সাপোর্ট করে যাচ্ছিল, তার এই নেশার অভ্যাস ত্যাগ করাতে, তাকে একটা ভালোভাবে লাইফ লিড করাতে তাকে হেল্প করছিল। ক্রিস তার সাথে কথা বলতে চায়। সে ম্যাডক্সকে জানায় যে রব জানিয়ে দেবে যে ক্রিস এবং তার স্ত্রী নিকোল তাদের লাইফটা হ্যাপি ছিল, কোনো ঝুটঝামেলা ছিল না। মানে ক্রিস এইটা প্রমাণ করার চেষ্টা করছে যে সে তার স্ত্রীকে খুন করেনি। অবভিয়াসলি একটা হ্যাপি কাপল কেনই বা একে অপরকে খুন করবে? তবে এটা তো কোনো ভ্যালিড প্রুফ না। প্রথমত সেই কোর্টের কাছে অনেক ভ্যালিড এভিডেন্স রয়েছে যে ক্রিস এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, একদমই ভালো ছিল না। কোর্টের কাছে সব রেকর্ড রয়েছে। প্রায় 20 বছর আগে ক্রিস এবং নিকোল তারা ডেটিং করা শুরু করে, পরে তারা বিয়ে করে, তাদের একটা সুন্দর মেয়েও হয়। তবে পরবর্তীকালে একটা ইনসিডেন্ট ঘটে। ক্রিসের আরেকজন কাছের বন্ধু, তার জব পার্টনার রে, যে ডিউটিতে মারা যায়, যেটা ক্রিসকে ইমোশনালি ভেঙে দেয়। এটার প্রভাব ক্রিসের নিজের লাইফ, তার সাংসারিক লাইফেও পড়তে থাকে। নিকোল ক্রিসকে এবং তার নিজের বন্ধু বান্ধব সবাইকে ক্রিসের ব্যাপারে বহু মেসেজ পাঠিয়েছে যে কিভাবে ক্রিস নিজের টেম্পার হারাচ্ছে, বারবার উগ্র হয়ে যাচ্ছে, অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ছে, সবকিছু। সব মেসেজের রেকর্ড তাদের কাছে আছে, যেটা থেকে প্রমাণিত হয় যে হ্যাঁ, ক্রিস তার একটা টেম্পার ইস্যু তো ছিল। আর এটাই হচ্ছে কারণ নিকোল ক্রিসকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করে। ক্রিস আবারও বলতে থাকে যে না, আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম। তখন এআই অর্থাৎ ম্যাডক্স তাকে ভালোবাসা এবং ঘৃণার এক্সপ্লেনেশন জানাতে থাকে যে ভালোবাসা সেটা হচ্ছে এক টাইপের নিউরোবায়োলজিক্যাল ফিনোমেনা, মানে ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন এগুলো রিলিজের মাধ্যমে মানুষ হ্যাপি, ভালোবাসা এগুলো ফিল করতে পারে। ঠিক তেমনইভাবে রাগ সেটাও এক টাইপের নিউরোবায়োলজিক্যাল ফিনোমেনন, যেটা আমাদের এই খুশি ভালোবাসাকে ওভারওয়েলম করে দেয়, অর্থাৎ ভালোবাসার থেকে রাগটা বেশি চড়াও হয়ে বসে। ক্রিস তার স্ত্রীকে ভালোবাসতো, এটার থেকে কখনোই প্রমাণ হয় না যে সে তার স্ত্রীকে খুন করেনি। এই তো একটা ভিডিও ফুটেজ আমরা দেখতে পাই, ক্রিস তার স্ত্রীর সাথে ঝগড়া করছে, ক্রিস একটু উগ্র হয়ে যায়, ক্রিসের হাতে একটা ছুরি ছিল যেটা দেখে নিকোল একটু ভয়ও পেয়ে যায়। বাই দ্য ওয়ে, সেই ভিডিও ফুটেজটা কিন্তু তাদের মেয়ে ব্রিট নিয়েছিল, অর্থাৎ বোঝাই গেছে যে এই মার্সি কোর্টের কাছে এই ক্লাউডের সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে, তারা সব জায়গা থেকে ভিডিও ফুটেজ বার করতে পারবে। ক্রিসের মেয়ে ব্রিট তার ইনস্টাগ্রাম থেকে কিছু ভিডিও ফুটেজ তারা বার করতে পেরেছে, যেখানে ব্রিট তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। ব্রিট তার পিতা অর্থাৎ ক্রিসের উগ্রতার ব্যাপারে জানাচ্ছিল যে কিভাবে তার পিতা বারবার করে খোঁজে যাচ্ছে, বাড়িতে ঝগড়া করছে, এরকম বহু ভিডিও রয়েছে তার মেয়ের। তবে ক্রিস জানায় যে তার মেয়ে তো এরকম টাইপের কোনো ভিডিও পোস্ট করেনি। ক্রিস তো তার মেয়ের ইনস্টাগ্রাম ফলো করতো, তবে অ্যাকচুয়ালি তার মেয়ের আলাদা দুটো প্রোফাইল রয়েছে, অ্যাক্টিভ প্রোফাইল, যেগুলো সে ক্রিসের থেকে লুকিয়ে রেখেছিল। যাই হোক, সেই মুহূর্তে ক্রিস ব্রিটের সাথে কথা বলে তাদের কানেকশনটা স্ট্যাবলিশ হয়। ক্রিস যেখানে তার মেয়েকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছে যে সে এই কাজটা করেনি, সে তার মাকে হত্যা করেনি, তবে তার কথা কেই বা বিশ্বাস করবে। অন্যদিকে ব্রিটের মগজ ধোলাই করছে ক্রিসের শ্বশুর শাশুড়ি, যারা ব্রিটকে ক্রিসের সাথে কথা বলতেই দেবে না। ক্রিস অ্যাকচুয়ালি ভেতর থেকে ভেঙে পড়েছে, তার স্ত্রী মারা গেছে, অন্যদিকে তার মেয়ে এখন তাকে বিশ্বাস করছেন না। অন্যদিকে সময়ও কাটছে, ক্রিসের হাতেও কিন্তু সময় খুব বেশি নেই, যেটা ম্যাডক্স তাকে মনে করিয়ে দেয়। ক্রিস তার থেকে একটু সময় চায়, কারণ এটা এক টাইপের হিউম্যান ইমোশন, আমাদের একটু সময় প্রয়োজন কিছু জিনিস কোপ আপ করার জন্য, যেটা এআই কখনো বুঝতে পারবে না। তবে এটাও তো সত্যি যে সময়ের মধ্যে যদি ক্রিস তার নিজের গিল্ট প্রবাবিলিটি 92%-এ না নিয়ে আসতে পারে, তাহলে তার মৃত্যুদণ্ড হবে। ক্রিস বুঝতে পেরে যায় যে এখন আর দুঃখ প্রকাশ করার সময় নেই, তাকে এভিডেন্স জোগাড় করতে হবে। সে তার নিজের পার্টনারের সাথে কথা বলতে চায়, অর্থাৎ জ্যাকলিন বা জ্যাক। ক্রিস দুটো কারণে ফোন করতে পারবে, আইদার কোনো মানুষের বয়ান, নয়তো ক্রাইম ইনভেস্টিগেশন। সে তার বর্তমান পার্টনার জ্যাকের সাথে কথা বলে, যে সেই ক্রাইম সিনে রয়েছে, অর্থাৎ ক্রিসের বাড়িতে। তাদের কাছে সেই ক্রাইম সিনের সব রেকর্ডগুলো অ্যাভেলেবেল রয়েছে, সব ছবি অ্যাভেলেবেল রয়েছে। তবে ক্রিস সেটাকে রিয়েল টাইমে একদম নিজের সামনে দেখতে চায়। সম্পূর্ণ ক্রাইম সিনটাকে স্ক্যান করা হয় এবং রেন্ডার করে ক্রিসের সামনে একদম একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেওয়া হয়, যাতে ক্রিস নিজের চোখের সামনে খুঁটিয়ে খুঁটিয়ে সবকটা এভিডেন্সগুলো দেখতে পারে।
প্রথমে একটা ভেঙে পড়া ফুলদানি পায়, যেটা ক্রিস নিজেই ভেঙে দিয়েছিল, কারণ সেটা নিকোলের অনেক পছন্দের ছিল। সে নিকোলকে রাগানোর জন্যই সেটা ভেঙেছিল, এবং যেটার একটা টুকরোতেই নিকোলের হাত কেটে যায়, যে রক্তটা ক্রিসের জামাতে লেগে যায়। তবে সবাই তো মনে করছে যে নিকোলকে খুন করার সময় সেই রক্তটা ক্রিসের জামাতে লেগেছিল। তারপর তারা কিচেনে প্রবেশ করে, যেখানে নিকোল মারা গিয়েছে। তার রক্তের উপরে একটা পায়ের ছাপ দেখতে পায়, যেটা হচ্ছে ক্রিসের মেয়ে ব্রিটের। সম্ভবত সেই ঘরে প্রবেশ করার সময় সে সেখানে পাটা দিয়েছিল এবং নিজের মায়ের মৃতদেহটা দেখেছিল। তারপর কিচেনের একটা সাইডে একটা প্লেট ভেঙে পড়ে রয়েছে। তারা সেই ভাঙা টুকরোগুলো দেখে ঠিক জেনারেট করে নেয় যে কোন দিক দিয়ে সেই প্লেটটাকে ছোড়া হয়েছিল। সেখানে কিচেন নাইফটা মিসিং ছিল, যেটা দিয়ে নিকোলকে খুন করা হয়েছে। সেই ছুরিতে ক্রিসের আঙ্গুলের ছাপ রয়েছে, এমনকি আশেপাশে জামা কাপড়ে ক্রিসের চুল। মোটমাট চারিদিকে প্রমাণ রয়েছে যে এই খুনটা অবশ্যই ক্রিস করেছে। ক্রাইম সিনটা দেখে বোঝা যাচ্ছিল যে সেখানে ধস্তাধস্তি হয়েছে। সেই যে প্লেট ভাঙাটা দেখলাম, অবশ্যই নিকোল নিজেকে বাঁচানোর স্বার্থে ছুঁড়ে মেরেছিল। তবে খুনটা কে করেছে সেটাই এখন ক্রিসকে বার করতে হবে। নিকোলের ফোন তারা স্ক্যান করে, কল হিস্ট্রি মোটামুটি সবকিছু শর্টেড রয়েছে যে নিকোল কত পার্সেন্ট কাকে কল করেছিল, যেটা থেকে এভিডেন্স বার করা যাবে না। তখন ক্রিসের মনে আসে তার মেয়ের বানানো সেই ভিডিওটা, যখন ক্রিস এবং নিকোল ঝগড়া করছিল এবং নিকোল যেন কাকে একটা চ্যাট করছিল। তবে কাকে? তাদের কাছে সেই ভিডিওর মেটা ডাটা রয়েছে, অর্থাৎ কোন মুহূর্তে সেই ভিডিওটাকে রেকর্ড করা হয়েছিল, এবং সেই মুহূর্তে ঠিক পার্টিকুলার টাইমটাতে নিকোলের ফোন থেকে কোনো মেসেজ যায়নি। ক্রিস জানায় যে নিকোল অবশ্যই তার ওয়ার্ক ফোন থেকে কাউকে মেসেজ করছিল, তবে কোনো দ্বিতীয় ফোন তো তারা খুঁজে পায়নি। অবশ্যই একটা দ্বিতীয় ফোন রয়েছে। নিকোল যেখানে কাজ করতো 6 মাস আগে, সেখান থেকে একটা ফোন তাদেরকে প্রোভাইড করা হয়েছিল, সেটাই খুঁজতে হবে। তবে সেটার নাম্বার তো ক্রিসের কাছে নেই, মানে ক্রিস করেছিল বহু আগে ফোন, সেটা সে ভুলে গেছে। তবে ম্যাডক্সের কাছে ক্রিসের সব ফোনের রেকর্ড রয়েছে, এবং সেই পুরনো 6 মাস আগের রেকর্ড থেকে তারা সেই নাম্বারটা খুঁজে বার করে, এবং সেই নাম্বারে তারা ফোন করে, যে ফোনটাকে নিকোলের গাড়ির মধ্যে তারা খুঁজে পায়। সেটা হচ্ছে এক টাইপের ব্ল্যাক মার্কেট সিম ইউনিট, বা যেটাকে বার্নার ফোন বলা হয়, যেটা তাদের সেই মিউনিসিপ্যাল ক্লাউডের সাথে কানেক্টেড না। অর্থাৎ সেই ফোনে কাকে ফোন করা হচ্ছে বা তার মধ্যে যে ডেটাগুলো রয়েছে সেটা ম্যাডক্স বা এই এআই এর কাছে নেই। যাই হোক, সেই ফোন থেকে মাত্র একটা নাম্বারেই কল করা হয়েছিল, মানে নিকোল একজনের সাথে কন্ট্যাক্ট করার জন্য সেই পার্টিকুলার ফোনটা ইউজ করতো, এবং সেই ফোনটাও বা সেই নাম্বারটাও একটা ব্ল্যাক মার্কেট সিম ইউনিট, যেটাও সেই ক্লাউডের সাথে কানেক্টেড না। অর্থাৎ নিকোল এবং সেই মানুষটা যার সাথে সে কথা বলতো, তাদের মধ্যে কী কথোপকথন হয়েছে সেটার কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। তো ম্যাডক্স যখন সেই নাম্বারটা বার করে তাকে ফোন করার চেষ্টা করে, সে তৎক্ষণাৎ ফোনটা কেটে দেয়। তারা বুঝে যায় যে সেটা সম্ভবত কোনো সাসপেক্ট, তাকে খুঁজতে হবে। বর্তমানে যে মুহূর্তে সে ফোনটা কেটেছিল, সেই মুহূর্তে তার লোকেশনটা ছিল হলিউডের রেড জোন, সেখানে এখন তাদেরকে যেতে হবে। তো ক্রিস সন্দেহ করছে যে তার স্ত্রীর কোনো অ্যাফেয়ার ছিল এবং সেই হয়তো নিকোলকে হত্যা করেছে। এখন যেহেতু তাদের হাতে একটা সাসপেক্ট এসেছে, সেই কারণে ক্রিসের যে গিল্ট প্রবাবিলিটি রয়েছে সেটা কমে 96% হয়েছে। সো জ্যাক সে তো সেই লোকেশনে পৌঁছায় সেই সাসপেক্টকে ধরার জন্য, যে বর্তমানে হাডসন হোটেলে রয়েছে, সেখানে সেই ফোনের ট্র্যাকারটা অন রয়েছে। সো জ্যাক এবং তার টিম সেখানে গিয়ে পৌঁছায় এবং সেই মানুষটাকে খুঁজে পায় যে সেখানকার রেয়ার সাইড দিয়ে পালানোর চেষ্টা করছিল। তার নাম হচ্ছে প্যাট্রিক ব্রুক, যে সেই হোটেলের একজন শেফ। তো একটা লম্বা চেসিংয়ের পরে প্যাট্রিককে তারা ফাইনালি ধরতে পারে, যে একদম স্পষ্ট স্বীকার করে যে নিকোলের সাথে তার একটা অ্যাফেয়ার চলছিল। সে পাল্টা ক্রিসকে দোষারোপ করতে থাকে যে তোমার সাথে নিকোল একদমই হ্যাপি ছিল না, বরং সে আমার সাথেই হ্যাপি ছিল, হ্যান ত্যান। তারপর প্যাট্রিক ব্ল্যাক মার্কেট থেকে নিকোলের জন্য সেই সিমটা জোগাড় করে দেয়, যেটার মাধ্যমে সিক্রেটলি তারা কথা বলতো। প্যাট্রিকের কাছে আর একটা এক্সট্রা বার্নার ফোনও রয়েছে, যেখানে প্যাট্রিক এবং নিকোলের বহু ভিডিও রয়েছে, তাদের ডেটিংয়ের, তারা যখন গল্প করছে সবকিছু। তবে এটা দিয়ে তো প্রমাণ হচ্ছে না যে প্যাট্রিক নিকোলকে খুন করেছে। নিকোলের হত্যার এক্স্যাক্ট টাইম হচ্ছে সকাল 10:41, এবং ঠিক সেই সময়ের মধ্যে প্যাট্রিক সে হোটেলের কিচেনেই ছিল, সে নিকোলকে হত্যা করেনি। আর এটার পরে ক্রিসের গিল্ট প্রবাবিলিটি বেড়ে 98% হয়ে যায়। কেন? অ্যাকচুয়ালি ক্রিসের কাজ হচ্ছে এভিডেন্স জোগাড় করা, তবে এটা করার বদলে কোর্টের কাছে আরও প্রমাণ চলে এসেছে। এটাও তো হতে পারে যে ক্রিস তার স্ত্রীকে নিয়ে সন্দেহ করেছিল, সেই কারণেই ক্রিস তার স্ত্রীকে হত্যা করেছিল, এরকম একটা মোটিভ তার ছিল। প্যাট্রিকের সাথে কথা বলে তো এরকমই জিনিস প্রমাণ হচ্ছে। ক্রিস তখন পুরনো কথাগুলো মনে করতে থাকে, যে কোথার থেকে সবকিছু শুরু হয়েছিল। আজকে যে তার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, আর যে কারণেই তাকে বর্তমানে দোষারোপ করা হচ্ছে তার স্ত্রীর খুনের জন্য, এই সব কিছু কোথা থেকে শুরু হয়েছিল। সময়টা তখন যখন সে এবং রে তারা দুজন পার্টনার ছিল, এবং ডিউটির দরুন কিছু ক্রিমিনাল রেকে গুলি মেরে পালায়। একটা লম্বা চেসিংয়ের পর ক্রিস ফাইনালি একজন অ্যাকিউজকে ধরতে পারে, তবে শেষমেশ কোর্টে সেই মানুষটা নির্দোষ প্রমাণ হয়। কথার অর্থ যে ক্রিস তার সবথেকে কাছের বন্ধুকে তো হারায়, তবে সেই খুনির কোনো বিচার হয় না। এই জিনিসটাই তাকে আরও বেশি ভেঙে দেয় এবং সে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ে। আর এই একটা জিনিসের জন্যই কিন্তু সে এই মার্সি কোর্টকে এত বেশি সাপোর্ট করার চেষ্টা করছিল, কারণ মানুষেরা
ভুল করলেও এআই কখনো ভুল করে না, সে খুবই প্রিসাইজ। তবে ম্যাডক্স ক্রিসকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে তার ফোকাস হারাচ্ছে, সময় কমে যাচ্ছে, তার হাতে বেশি সময় নেই, তাকে এভিডেন্স জোগাড় করতে হবে। ক্রিস অ্যাকচুয়ালি হার মেনে নিয়েছিল। সে ভাবছিল যে হয়তো সে নেশাতেই ছিল, হয়তো খারাপ সম্পর্কের জোরেই সে তার নিজের স্ত্রীকে খুন করেছে। সে আর লড়তে চায় না, কারণ এই মুহূর্তে তার গিল্ট প্রবাবিলিটি 98% রয়েছে। সে কিভাবে কমাবে? সে হার মেনে নিয়েছে। তবে ম্যাডক্স জানায় যে এখনও সময় আছে এবং তার কাছে এই ক্লাউডের সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে, ম্যাডক্সের সম্পূর্ণ সাপোর্ট রয়েছে। ক্রিস যদি নিজের দোষটা মেনেও নেয়, তাও তাকে এই কাউন্টডাউন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই এতক্ষণ অপেক্ষা করে মারা যাওয়ার থেকে অন্তত সময়টুকুনি সে প্রপারলি ইউটিলাইজ করুক, নিজেকে নির্দোষ প্রমাণ করুক। মানে সে কি আসলেই জানতে চায় না যে কে তার স্ত্রীকে হত্যা করেছে? তারপর ক্রিস একটু ফোকাস করা শুরু করে। ক্রিস ম্যাডক্সকে সব ধরনের কন্ট্যাক্টগুলো জোগাড় করতে বলে যেগুলোর সাথে নিকোল রেগুলার কথা বলতো। তবে এতগুলো মানুষদের মধ্যে দিয়ে কে খুন করেছে সেটা খুঁজে বার করাটাও তো কঠিন। হয়তো প্যাট্রিক তাকে ঠিকই বলেছিল যে ক্রিস যদি তার স্ত্রীকে একটু সময় দিত, তাহলে হয়তো সে নিকোলের মনের অনেক কথাগুলো জানতে পারতো। আর সেই রেকর্ডিংটা দেখেই ক্রিসের মাথায় আসে যে প্যাট্রিক সম্ভবত কিছু জানতে পারে। সে প্যাট্রিকের সাথে আবার কন্ট্যাক্ট করে, যে বর্তমানে জেলে রয়েছে, সেই পুলিশগুলোকে অনেকক্ষণ দৌড় করানোর জন্য। তো বার্কের থেকে জানতে পারে যে তার স্ত্রী ইদানিং একটু চিন্তায় ছিল। নিকোল যে কোম্পানিতে কাজ করতো সেখানে কিছু কেমিক্যাল মিসিং যাচ্ছিল। তারা যে শিপমেন্ট করতো, যে কেমিক্যালগুলো পাঠাতো, সেখান থেকে কিছু কেমিক্যাল সম্ভবত মিসিং ছিল বা হারিয়ে যাচ্ছিল প্রতি মাসে। সেটা নিয়ে সে খুবই চিন্তায় ছিল। এখন কি কেমিক্যাল, কোন ঝামেলা, এইসব ব্যাপারে প্যাট্রিক তেমন কিছু একটা জানে না। যাই হোক, এখন ক্রিস বুঝে তো যায় যে নিকোলের সমস্যাটা তার ওয়ার্ক রিলেটেড ছিল। সেই কারণে নিকোলের সব বন্ধুদের কন্ট্যাক্টগুলো সরিয়ে তার যে ওয়ার্ক কলিগরা রয়েছে তাদের কন্ট্যাক্টগুলোকে একত্রিত করা হয়েছে। তাদের কোয়ার্কারদের একটা ছবিও ছিল, রিসেন্টলি তারা একটা বারবিকিউ পার্টি করেছিল, সেখান থেকে তোলা ছবি। ক্রিস মনে করছে যে নিকোলের মৃত্যুর পিছনে বা এই খুনের পিছনে তাদের কোনো একটা কোয়ার্কার দায়ী। তবে কে সেটা? এটা জাস্ট একটা হাঞ্চ, মানে ক্রিসকে তুক্কা মেরে কাজ করতে হবে। তবে এই কোর্ট, সে তো ফ্যাক্টের উপরে কাজ করে। তবে ক্রিস জানায় যে ফ্যাক্ট হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর দেয় সত্য নয়তো মিথ্যে। সো এরকমই বহু কমপ্লিকেটেড জিনিস ম্যাডক্স কিন্তু বুঝতে পারছে না, কারণ যেমনটা বললাম সে একটা প্রোগ্রাম। এইসব গেস করা, তুক্কা মারা, এগুলো তো এআই কখনো করতে পারে না। তবে সে ক্রিসের সাথে কোঅপারেট করে। ক্রিস যে ধরনের এভিডেন্স চাইছে ম্যাডক্স তাকে জোগাড় করে দিচ্ছে। সো তারা জ্যাকের সাথে কথা বলে, অর্থাৎ ক্রিসের বর্তমান পার্টনার, যার হেল্প নিয়েই তারা নিকোলের যে ওয়ার্ক প্লেস রয়েছে, যে কোম্পানিতে কাজ করে, সম্ভবত ভাইকিং শিপিং কি বেশ একটা কোম্পানি, সেখানকার কিছু ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করছে। তো সেই বারবিকিউ পার্টিতেই তো সবাই এসেছিল। সম্ভবত তাদের মধ্যেই কেউ একজন ক্রিসের বাড়িতে প্রবেশ করার কোনো সিক্রেট প্যাসেজ বা রাস্তা দেখে নিয়ে গেছিল এবং আজকে সকালে চুপচাপ সেখান থেকে ঢুকে নিকোলকে হত্যা করেছে। তবে আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে, সেখান থেকে কোনোভাবেই এমন প্রমাণ হচ্ছে না। মানে তাদের কোনো পার্সোনাল গাড়ি ক্রিসের বাড়ির আশেপাশেও দেখা যায়নি আজকে সকালে, একই সাথে কোনো আননোন গাড়িও সেখানে দাঁড়ায়নি। অন্যদিকে ক্রিসের প্রতিবেশী বিল পিটারসন, যে এক টাইপের বার্ড ক্যাম লাগিয়েছিল, যে ক্যামেরাটার মাধ্যমে ক্রিসের বাড়ির যে ব্যাকইয়ার্ডটা সেটা দেখা যেত। তবে সেটার ভিডিও ফুটেজ তাদের কাছে নেই, কারণ সেই বিলের যে ইন্টারনেট প্রোভাইডার সে সেগুলোকে আর্কাইভ করে রেখেছে, সেগুলো আসতে একটু সময় লাগবে। ক্রিস তারপর সেই দিনের সিসিটিভি ফুটেজ থেকে এগুলো দেখতে পায় যে কারা গাড়ি নিয়ে সেই বারবিকিউ পার্টিতে এসেছিল, যার মধ্যে একজন রয়েছে রব, যার সাথে ক্রিস বহুবার কথাও বলেছে। রব তার সাথে আরও 3 জনকেও এনেছিল, মানে তাদের কলিগ, যারা আবার রবের সাথে ফেরেনি। মানে রব আগে চলে গিয়েছিল এবং তারা পরে গিয়েছে, সম্ভবত তারা উবের টুবের নিয়ে গিয়েছে। এখন তাদের মধ্যে কি কেউ কোথাও লুকিয়েছিল? এমন তো কোনো প্রমাণ তাদের কাছে নেই, কারণ আজকে সকালবেলা তাদের অফিসে সবাই এসছে নাকি ডিউটিতে। মানে সেদিন যারা যারা পার্টিতে এসেছিল তারা সবাই ডিউটিতে এসেছে, তাই অবশ্যই এদের মধ্যে তো কেউ খুন করেনি। তারপর ক্রিস তার নিজের মেয়ের সাথে কথা বলে। তার মেয়ের একটা ভিডিও সে লক্ষ্য করেছিল, তার মেয়ে যখন রেকর্ডিং করছিল সেই মুহূর্তে তাদের ঘরের দরজায় একটা আওয়াজ হয়। তার মেয়ে ব্রিড জানায় যে সম্ভবত তাদের পিতা অর্থাৎ ক্রিস নাকি বাড়ি ফিরে এসেছে। তবে সেই এক্স্যাক্ট টাইমে যখন ভিডিওটা রেকর্ড হয়েছিল সেই টাইমে ক্রিস তার অফিসেই ছিল। তো এটা থেকে প্রমাণ তো হয়ে যায় যে সেই মুহূর্তে ক্রিস ঘরে ঢোকেনি। তবে দরজার আওয়াজটা আসলো কোথা থেকে? তাহলে তার মেয়ে অর্থাৎ ব্রিড এই মুহূর্তে একটা উইটনেস হতে পারে, সেই কারণেই ক্রিস তাকে আবারও কল করে। তার মেয়ে জানায় যে সত্যি সেই রাতে সে একটা আওয়াজ পেয়েছিল। ক্রিস জিজ্ঞেস করে যে সম্ভবত তার মা হয়তো ঘর থেকে উঠেছিল, তবে না, নিকোল তখন ঘুমাচ্ছিল। ব্রিড জানায় যে সে দরজা বন্ধ করার এক টাইপের আওয়াজ শুনেছিল এবং এক টাইপের নয়েজও সে শুনেছিল। ব্রিডের যে আলাদা একটা সিক্রেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, যেখানে সে এক টাইপের ভূতুরে ভিডিও বানিয়েছে, যে ভিডিওতে সে তার ঘরটাকে ঘোস্ট হাউস বলছে, কারণ যেখানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে। এবং সেই ভিডিওটা দেখে ক্রিস লক্ষ্য করতে পারে যে বেসমেন্টের দরজাটা খোলা, এবং ক্রিস অলওয়েজ বেসমেন্টের দরজা লক করে রাখে বা বন্ধ করে রাখে। সে তার মেয়েকে জিজ্ঞেস করে যে সে কি বেসমেন্টে গেছিল। ব্রিড জানায় যে না, সে কোনোদিনই বেসমেন্টে যায় না, তাহলে সেই দরজাটা খোলা কেন?
সে যখন ম্যাডক্সকে সেই দরজা খোলার ছবিটাকে আপস্কেল করতে বলে সেখানে স্পষ্ট একজনের হাত দেখা যাচ্ছিল। ক্রিস এইটুকুনি তো বুঝতে পেরে যায় যে যে খুন করেছে সে সেই বেসমেন্টেই লুকিয়েছিল। সম্ভবত সেই বারবিকিউ পার্টিতে সে এসেছিল রাইড শেয়ারে, মানে নিজের কোনো গাড়ি আনেনি সে, এবং সেই পার্টি থেকে সে বেরোয়নি, বরং সেই বেসমেন্টেই দুদিন ধরে লুকিয়েছিল। তবে ক্রিসের কিন্তু গিল্ট প্রবাবিলিটি এখনও কমেইনি। ক্রিস তাকে প্রশ্ন করে কেন। ম্যাডক্স জানায় যে সেটা সম্ভবত শ্যাডো বা কোনো গ্লিচ বা কিছু একটা সমস্যা, এটার থেকে এক্স্যাক্ট প্রমাণ হচ্ছে না যে সেখানে কেউ লুকিয়ে রয়েছে যে নিকোলকে হত্যা করেছে। একই সাথে ম্যাডক্স ক্রিসকে এটাও জানায় যে ক্রিস রাস্তা থেকে সরে যাচ্ছে। এই তদন্তটা শুরু হয়েছিল যখন ক্রিস জানতে পেরেছিল যে নিকোল একটু টেনশনে রয়েছে তার জবটাকে নিয়ে, কারণ কিছু কেমিক্যাল মিসিং রয়েছে। এই টপিকটা তো ক্রিস ভুলেই গেছে। ম্যাডক্স তখন তাকে সেটা মনে করিয়ে দেয় এবং তারা সেই দিকে ইনভেস্টিগেশন শুরু করে। সো প্রথমে তারা নিকোলের ওয়ার্ক মেইলগুলো চেক করে, ইমেলসগুলো, যেখান থেকে সেই মিসিং কেমিক্যালের ব্যাপারগুলো তারা জানতে পারে। কেমিক্যাল বলতে সেটা হচ্ছে ইউরিয়া গ্র্যানিউলস। তারা যে শিপমেন্টগুলো পাঠাতো সেখান থেকে প্রায় 50 কিলো মতন প্রতিবার গায়েব হয়ে যাচ্ছিল। প্রায় 6 মাস ধরে তারা প্রতি মাসে যত শিপমেন্ট পাঠিয়েছে সেখান থেকে 50 কিলো মতন সিনথেটিক ইউরিয়া গায়েব হয়ে যাচ্ছে। হিসেব মতন এতদিনে প্রায় 300 কিলো মতন মিসিং রয়েছে। এখন সিনথেটিক ইউরিয়া দিয়ে অনেক কিছু বিউটি প্রোডাক্টস এমনকি ড্রাগসও তৈরি হয়। মোটামুটি এইটার মার্কেট ভ্যালু অনেক। সেই মেলগুলো চেক করতে করতে তারা জানতে পেরেছে যে নিকোল বাদে তার যে আরেকজন কোওয়ার্কার অর্থাৎ হোল্ড চার্লস, বা যাকে আমি হোল্ড বলেই রাখছি, সেও সেই বিষয়টা জানতো এবং সে একটা সময় নিকোলের সাথে এই ব্যাপারে কথাও বলতে যায়। তাদের মধ্যে একটা ঝগড়া আমরা লক্ষ্য করতে পারি, যেন কিছু একটা বিষয় নিয়ে হোল্ড এবং নিকোলের মধ্যে মনোমালিন্য হয়েছে। হোল্ড বলছে যে তার একটু সময় চাই, সে সবকিছু ঠিক করে দেবে। তবে কি হয়েছে আসলে, হোল্টের নাকি গ্যাম্বলিং করে জুয়া খেলার অনেক অভ্যাস রয়েছে পুরনো। সেই হোল্টের ব্যাংক ডিটেলসও তারা চেক করে এবং দেখতে পারে যে তার ক্রেডিট স্কোরও ডাউন এবং প্রচণ্ড খারাপ অবস্থায় রয়েছে। তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন একদমই ভালো না, মানে ধার দেনায় সে ডুবে রয়েছে। তবে রিসেন্টলি রব তাকে টাকা পয়সা দিয়ে একটু হেল্প করেছে। তো যাই হোক, এইটুকুনি তো প্রমাণ হচ্ছে যে হোল্ট সম্ভবত টাকা পয়সার কারণে নিকোলকে হত্যা করেছে। নিকোল জেনে গেছিল হোল্টের সেই চুরি করার ব্যাপারটা, তবে তাদের কাছে তো ভ্যালিড প্রুফ তো নেই। হ্যাঁ, এটা একটা মোটিভ হতে পারে যার কারণে ক্রিসের গিল্ট প্রবাবিলিটি কমে আবার 94% গিয়ে দাঁড়িয়েছে, তবে সেটা যথেষ্ট ছিল না। তো ক্রিস রবকে ফোন করে, সেই কোম্পানিতেই রব কাজ করে। তবে হোল্ট সেই কলটা রিসিভ করেছে যাকে সবাই দোষী মনে করছে। হোল্ড জানে যে ঠিক আছে, সে রবকে ডেকে এনে দিচ্ছে, এটা বলেই সে চলে যায়। এখন হোল্ড সেই সকালবেলা কোথায় ছিল সেটার এক্স্যাক্ট ইনফরমেশন তাদের কাছে নেই। এখন হোল্ড যদি সত্যি খুনটা করে থাকে বা তার মনে যদি ভয় থাকে, তো সে চুপচাপ সেখান থেকে পালানোর চেষ্টা করবে। তো সে যদি সেটা না করতে পারে এবং তার মুখ থেকে কথা বার করার জন্য ডিটেকটিভ রেকে পাঠানো হচ্ছে, অর্থাৎ ক্রিসের বর্তমান পার্টনার। অন্যদিকে ক্রিসের যে প্রতিবেশী ছিল না, বিল পিটারসন, তার সেই বার্ড ক্যামেরা যে লাগানো ছিল সেটার ভিডিও ফুটেজ তাদের কাছে চলে এসেছে, যেখানে এক্স্যাক্টলি কোনো মানুষকে তো দেখা যায়নি, তবে দূরে যে বুশটা ছিল, যে গাছপালাগুলো ছিল, সেগুলো একটু নড়ে চড়ে বসে, যেন সেখানে কেউ একজন লুকিয়ে রয়েছে। যদিও আনফর্চুনেটলি তারপরে ক্যামেরাটা অফলাইন হয়ে যায়, কারণ সে যে প্রতিবেশী বিল পিটারসন সে বাড়ি থেকে বেরিয়েছিল নিজের ক্যামেরাটাকে অফলাইন করে। তবে ক্রিসের বাড়িতে যে এসেছিল, যে খুনটা করেছে বা যে সেই বুশের পিছনে লুকিয়ে ছিল, সে কোনো না কোনোভাবে তো বেরিয়েছে বাইরে। তবে কিভাবে বাইরে বেরোলে তো ক্যামেরা ধরা পড়েই যেত কোনো না কোনো ক্যামেরাতে। যদিও বিল পিটারসনের সেই এরিয়াতে ইন্টারনেট আউটেজের কারণে সেই ডেটাগুলো আপডেট হতে একটু সময় লাগবে। ক্রিসের হাতে নেইও বেশি সময়। অন্যদিকে হোল্ট সেখানে ফিরে চলে এসেছে, যে জানায় যে রবকে সে খুঁজে পায়নি। ক্রিস তো পাল্টা হোল্টের সাথে ঝগড়া করছে, হোল্টকে সত্যটা স্বীকার করতে বলে যে সেই খুনটা করেছে, সেই কোম্পানি থেকে কেমিক্যালগুলো চুরি করে বেচছিল, মিসিং কেমিক্যালগুলো, এবং সেই নিকোলকে হত্যা করেছে। তবে অবশেষে হোল্ট জানায় যে না, সে এরকম কিছুই করেনি, বরং সেই যে মিসিং কেমিক্যালগুলো ছিল সেইগুলো চুরি করছিল রব, যাকে এই কোম্পানির লোকেরা এত ভালোবাসে, বিশেষ করে ক্রিস, যে তাকে এতটা বিশ্বাস করে। রবের ব্যবহারটা যেহেতু ভালো ছিল, একই সাথে সে হোল্টকে টাকা পয়সাও দিয়েছে, যার কারণে তারা একদমই চুপ ছিল, রবের এই ব্যাপারটা কাউকে জানতে দেয়নি। তবে এখন রব কোথায়? হোল্ট জানায় যে রব এই কোম্পানির একটা গাড়ি নিয়ে, একটা ট্রাক নিয়ে চলে গিয়েছে। অ্যাকচুয়ালি গতকাল তার শরীরটা খারাপ ছিল বলে সে কাজে আসেনি, এবং সকাল থেকে নাকি সে একটু অসুস্থ ফিল করছিল, সেই কারণে সে গাড়ি নিয়ে চলে গেছে। আর ক্রিস তখন জানতে পারে যে গতকাল রব কাজে আসেনি। হোল্ট এটাও জানায় যে সেই বারবিকিউ পার্টিতে সবাই যখন বাড়ি চলে গিয়েছিল, রব একা থেকে গেছিল, কারণ নিকের সাথে নাকি তার কিছু কথা রয়েছে, পার্সোনাল কথা, অর্থাৎ ক্রিসের ওয়াইফের সাথে। রব ইভেন হোল্টকে তার নিজের গাড়িটাও দিয়ে দেয়, যেটা চালিয়ে হোল্ট এবং বাকি লোকেরা বাড়ি ফেরে। আর তারপরে রবের কি হয় এটা কেউ জানে না। ততক্ষণে ক্রিসের যে প্রতিবেশী বিল পিটারসন, তার সেই এলাকার ইন্টারনেটের সমস্যার কারণে ভিডিও ফুটেজগুলো তারা পাচ্ছিল না, তবে ফাইনালি পেয়ে গেছে তারা। আমরা দেখতে পাই যে বিল যখন গাড়ি করে ফেরে, তার গাড়ির ট্রাঙ্কের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে রব বেরোয়। সো এবার সিকোয়েন্সটা আশা করি বুঝেছেন। রব সে বারবিকিউ পার্টি থেকে আর ফেরেনি, বরং সে ক্রিসের বাড়িতেই লুকিয়েছিল।
সেই যে বার্ড ক্যামেরা, পাখিদের জন্য যে ক্যামেরাটা লাগানো ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে বুশের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। সম্ভবত রব সেখানে লুকিয়েছিল, সে জানে যে ক্যামেরার মাধ্যমে সে ধরা পড়ে যাবে, সেই কারণে সে লুকিয়েছিল। তারপর সে বিলের অপেক্ষা করছিল যে কতক্ষণে সে সেই ক্যামেরাটা বন্ধ করবে। বিল ক্যামেরাটা বন্ধ করে দেয় কারণ সে বাইরে বেরোবে, আর সেই সুযোগে রব চুপচাপ বিলের সেই গাড়ির ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে পড়ে। আর যার কারণেই তো বাইরে লাগানো কোনো ক্যামেরাতে রব ধরা পড়েনি। সে সেই ট্রাঙ্কে করেই বাইরে বেরিয়েছে এবং তারপর নিজের কাজে যায়। তারপর ক্রিসের সাথেও কথা বলে এবং একটু আগে তাদের কোম্পানির একটা ট্রাক নিয়ে চুপচাপ বেরিয়ে পড়েছে। ক্রিস তারপর জ্যাককে সম্পূর্ণ সাবধান করে দেয় যে রব সম্ভবত আর্মড থাকতে পারে, কারণ গত মাসেই তার বন্দুকের লাইসেন্স সে করিয়েছে। সেই কারণে জ্যাক তার সম্পূর্ণ সোয়াট টিম নিয়ে রবের বাড়িতে হানা দেয়। যদিও বাড়ি খালি, রবকে খুঁজে পাওয়া যায়নি, তবে সেখানে তারা একটা ছবি খুঁজে পায়, রবের ছোটবেলার ছবি, এবং যেখান থেকে ইনফরমেশন তারা বার করে যে রবকে একটা অনাথ আশ্রমেই বড় করা হয়েছিল, পরে তাকে দত্তক নেওয়া হয়। তবে তার সাথে আরেকজনের ছবি ছিল, যে ছবিটা কাটা ছিল। ক্রিস তখন ম্যাডক্সকে বলে সেই ছবিটার একটা ম্যাচ খুঁজে বার করতে, এবং সম্পূর্ণ ইন্টারনেট ঘেটে সেটা খুঁজে বার করতে একটু সময় লাগবে। যাই হোক, রব তো তার গ্যারেজ ছেড়ে অলরেডি বেরিয়ে গিয়েছে। তারপর সম্পূর্ণ সোয়াট টিম গ্যারেজে হানা দেয়, যেখানে তারা কিছু প্ল্যান খুঁজে পায়, যে রব এতদিন ধরে একটা প্ল্যান বানাচ্ছিল, যদিও এভিডেন্সগুলো সব সে জ্বালিয়ে দিয়েছে। এখন এতটা কেমিক্যাল নিয়ে সে করবেটা কি? ড্রাগস বানাবে, যেটার মার্কেট ভ্যালু প্রচুর। যদিও সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তবে তার কিছু স্কিল কেমিস্ট্রিতেও কাজে আসতে পারে। ওয়েল, সেই সোয়াট টিমের যে বডি ক্যাম ফুটেজ রয়েছে, সেখান থেকেই ক্রিস এক টাইপের ক্যালেন্ডার দেখতে পায়, এবং লাস্ট টাইম ক্রিস যখন রবের সাথে কথা বলছিল এই স্থানে বসেই, তখন রবের পিছনে সেম ক্যালেন্ডারটাই ছিল। রব বলছিল যে সে নাকি কাজে গিয়েছে, সে নাকি তার কাজের জায়গায় রয়েছে, তবে সেটা মিথ্যে কথা বলেছে। সে এই গ্যারেজে বসেই ক্রিসের সাথে কথা বলছিল। সেখানে তারা কেমিক্যালের কিছু স্যাম্পেল পায় এবং একটা সন্ত্রাসীর হ্যান্ডবুক খুঁজে পায়, যেখানে বোম বানানোর সব প্রসেস লেখা রয়েছে। সেখানে সে ইউরিয়া নাইট্রেট বানানোর চেষ্টা করছে, যেটা দিয়ে একটা এক্সপ্লোসিভ বানানো যেতে পারে, এবং এটা বানানোর জন্য তার যে যে কম্পোনেন্টসগুলোর প্রয়োজন ছিল সবই সে সেই ভাইকিং কোম্পানি থেকে চুরি করে এনেছে। সে বেসিক্যালি একটা বোম বানাচ্ছে। রব তো তার সেই ট্র্যাকের নাম্বার প্লেটও খুলে ফেলেছে, যাতে সেটাকে কেউ ট্র্যাক না করতে পারে। তবে ম্যাডক্স সেই শিপিং কোম্পানির সব ধরনের ট্র্যাকগুলোকে রাস্তায় ট্র্যাক করছে, এবং একটা ট্রাক তারা খুঁজে পেয়েছে যেটা প্রচণ্ড গতিতে যাচ্ছে ডাউনটাউনের উদ্দেশ্যে। তার স্পিড ধীরে ধীরে বেড়েই চলেছে এবং সম্ভবত সেটা রব চালাচ্ছে। একই সাথে রবের যে অর্ধেক ছবিটা ছিল সেটা কমপ্লিট তারা করে নিয়েছে। রবের সাথে আর একটা বাচ্চা ছিল, যেটা ছিল রবের ভাই, এবং সেটা হচ্ছে ডেভিড ওয়েব, যার মৃত্যুদণ্ড দিয়েই এই মার্সি কোর্ট প্রথম শুরু হয়েছিল। অর্থাৎ এই মার্সি কোর্টের প্রথম মৃত্যুদণ্ড ডেভিড ওয়েবের হয়েছিল, অর্থাৎ রবের ভাইয়ের। রবের যে এই পাগলামি, নিকোলকে যে হত্যা করা, এই সব কিছু বদলা নেওয়ার জন্য সে ক্রিসের উপরে বদলা নিতে চায়। শুধু ক্রিস না, এই সম্পূর্ণ মার্সি কোর্টের উপরে বদলা নিতে চায়। সো রব সজোরে সেই ট্রাকটা চালিয়ে তো ফিরছে, এবং সেখানে একটা সেকেন্ড হিট সিগনেচার তারা খুঁজে পায়, অর্থাৎ রব বাদেও সেই গাড়িতে আরেকজন কেউ রয়েছে। তবে কে সেটা? তার সেই ট্রাকের রুটটা থেকে তারা বুঝতে পারে যে সেই গাড়িটা ক্রিসের শ্বশুরবাড়ির পাশ থেকেই গেছে, যেখানে ক্রিসের মেয়ে ব্রিট বর্তমানে রয়েছে, এবং রব ব্রিটকে কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে, তাকে হোস্টেজ বানিয়ে রেখেছে। অন্যদিকে সেই যে গরাজে পুলিশরা ইনভেস্টিগেট করছিল, সেখানে রব অলরেডি একটা বোম প্ল্যান্ট করে রেখেছিল, যেটা এক্সপ্লোড করে। ম্যাডক জানায় যে সেটা খুব অল্প মাত্রার এক্সপ্লোসিভেই এত বড় একটা কাণ্ড ঘটেছে, এবং রব যে ট্রাকটা নিয়ে যাচ্ছে সেটা যদি এক্সপ্লোড করে তাহলে সম্পূর্ণ শহরটাই উড়ে যাবে। আর এই সবের পরে ফাইনালি ক্রিসের গিল্ট প্রবাবিলিটি 0%-এ এসে পৌঁছায়। মানে রব যে এত কিছু করেছে সেটা সলিড প্রুফ তাদের কাছে চলে এসেছে। আর কি, এখন ক্রিসকে মুক্ত করে দেওয়া হবে। তবে ক্রিসকে যদি মুক্ত করে দেওয়া হয়, তাহলে ক্রিস এই ক্লাউডের সব অ্যাক্সেস হারাবে। তার কাছে এতক্ষণ ধরে যে পাওয়ারটা ছিল সারা দুনিয়ার সব কিছু ইনফরমেশন খতিয়ে দেখার, সেটা সে আর পাবে না। সেই কারণে সে ম্যাডক্সকে বলে সেই অ্যাক্সেসটা যাতে সে বন্ধ না করে। তবে এটা তো নিয়মের এগেনস্টে। প্রথমত ক্রিস যদি এই চেয়ারে বসে থাকে তাহলে সে মারা যাবে। অন্যদিকে এই ক্লাউডের অ্যাক্সেস যদি তাদের কাছে না থাকে, তাহলে রব বড়সড় একটা কিছু করে দেবে। অলরেডি সে অনেক কাণ্ড ঘটিয়ে নিয়েছে। অন্যদিকে আবার ম্যাডক্স, সে একটা নিজস্ব কনফ্লিক্টে ভুগছে। সে প্রথমে ক্রিসকে দোষারোপ করছিল, ক্রিসকে বলছিল যে মনের কথা বলে কিছু হয় না। তবে সে ফাইনালি রিয়েলাইজ করে যে ক্রিস যে তুক্কাটা মেরেছিল, সে যে গেসগুলো করেছিল, সেটা সত্যিতে পরিণত তো হলো। ফ্যাক্ট দিয়ে সবসময় সবকিছু তো বিচার হয় না। সেই কারণে ম্যাডক্স নিজেকে ব্যর্থ মনে করছে। সে হয়তো নিজের কাজটা ঠিক মতন করতে পারেনি। তবে ক্রিস তাকে রিয়েলাইজ করে যে মিস্টেক্স সবাই করে, ইভেন এআই সেও মিস্টেক্স করেছে। তবে এখন সঠিক করার পালা। হাতে রয়েছে মাত্র 9 মিনিট। এই সময়ের মধ্যেই রবকে তাদের আটকাতে হবে। তবে
কিভাবে? রব তো একদম কমপ্লিট জিটিএ ফর্মে চলে এসেছে, এলো পাথারি গাড়ি চালাতে চালাতে যাচ্ছে এবং কেউ তাকে আটকাতে পারছে না। ক্যাপ্টেন হ্যাভলক তখন একটা ড্রোনের মাধ্যমে রবের সেই গাড়িটাকে ডিসেবল করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি পুলিশদের হাতে তো আর কোনো রাস্তা নেই রবকে আটকানোর, তবে তারা যদি এটা করে তাহলে সেই গাড়ির মধ্যে আরেকজনও তো রয়েছে, ক্রিসের মেয়ে ব্রিট, সেও তো আহত হবে। সেই জন্য ক্রিস তাদেরকে থামতে বলে, তবে তারা শোনে না। তারা সেই ট্রাকটাকেই ধ্বংস করার চেষ্টা করে, তবে তাদের ড্রোনটা আর কাজ করে না। কেন করে না? কারণ ম্যাডক্স তাদের অ্যাক্সেসটাকে বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি ম্যাডক্স ক্রিসকে ফুল সাপোর্ট করছে। এই তো ডিটেকটিভ জ্যাক যখন রবকে সরাসরি সামনে দিয়ে গুলি মারার চেষ্টা করে, এটা চিন্তা না করে যে সেই গাড়ির মধ্যে ব্রিটও বসে রয়েছে, তখন ম্যাডক্স জ্যাকের সেই উড়ন্ত গাড়িটা, সেই হোভারিং কারটা, সেটাকে ডিসেবল করে দেয় এবং অবশেষে রব সেই মার্সি বিল্ডিংয়ে, যেটাকে রব উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখানে তার ট্রাকটা ঢুকিয়ে দেয় এবং ব্রিটকে হোস্টেজ বানিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সেখানে সেই অ্যাক্সিডেন্টে ম্যাডক্সের যে সার্ভারটা ছিল, মার্সির যে সার্ভারটা ছিল, সেটা একটু রিসেট হয়ে যায়, যার কারণে ম্যাডক্সকে পুনরায় অনলাইন হতে একটু সময় লেগে যায়। অন্যদিকে টাইমও তো কমে যাচ্ছিল, তবে সময় মতন একদম কাউন্টডাউন শূন্য হওয়ার আগেই ম্যাডক্স ক্রিসকে সেই চেয়ার থেকে ছাড়িয়ে দেয়। একই সাথে রব সেও ক্রিসকে ডাকছে, কথা মতন ক্রিস সেখানে গিয়ে পৌঁছায়। রব তো চরম ক্ষেপে রয়েছে, তার হাতে যে ডেটোনেটরটা রয়েছে সেটা এক টাইপের ডেডম্যান সুইচ, মানে রব মারা গেলেই বোমটা ব্লাস্ট হবে। তবে এত কিছু সে কেন করছে? জাস্ট তার নিজের ভাইয়ের জন্য, যাকে সে বহু আগে হারিয়েছে। রব জানে যে তার ভাইয়ের কোনো দোষ ছিল না, যাকে এই মার্সি কোর্টে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার ভাই অর্থাৎ ডেভিড ওয়েবের উপর দোষ পড়েছিল যে সে একজন মহিলাকে খুন করেছে। তবে যখন খুনটা হয়েছিল তখন রব তার ভাইয়ের সাথে কথা বলছিল। এখন রব তো প্রচণ্ড ক্ষেপে রয়েছে, তাকে আগে শান্ত করতে হবে এবং শান্ত করার জন্যই ম্যাডক্স রবের সাথে কথা বলা শুরু করে, তার সাথে কোঅপারেট করা শুরু করে, রবের কথাগুলো শোনা শুরু করে। অন্যদিকে সে ক্রিসকে এটাও বলে দিয়েছে যে কোনোভাবে যদি রবের হাতে যে ডেটোনেটর রয়েছে সেটার ব্যাটারিটা বার করে নিতে পারে সে, তাহলে হয়তো কোনো একটা চান্স রয়েছে। সো ম্যাডক্স রবকে ব্যস্ত রাখার চেষ্টা করে, সেই সুযোগে ব্রিট রবের হাতে একটা কামড় মারে। অন্যদিকে ক্রিসও চলে আসে, যে লড়াই টড়াই করে তার সেই ডেটোনেটরের থেকে ব্যাটারিটা বার করে নেয়। তারা ফাইনালি রবকে হাতে নাতে ধরেছে। এখন ক্রিসের মনে তো প্রচণ্ড রাগ, এই রব নিকোলকে হত্যা করেছে, তবে ক্রিস গুলি চালায়নি। সেই মুহূর্তে আবার জ্যাক সেখানে চলে আসে, যে রবকে মেরেই দিবে, তবে ক্রিস তাকে আটকে দেয়, কারণ তারা রবের কথাটা শুনতে চায় যে সে কি বলতে চাইছে। রব জানায় যে সেই 15 তারিখে সে রাতের বেলা তার ভাইয়ের সাথে প্রায় 1 ঘন্টারও বেশি কথা বলেছে, তার ভাই খুন করেনি। রব ইভেন পুলিশ স্টেশনেও ফোন করেছিল, যেখানে এই সম্পূর্ণ ব্যাপারটা সে জানায়, তবে তার কথাগুলো শোনাই হয় না। তবে এবার ম্যাডক্স তার কথাগুলো শোনে, তার কল হিস্ট্রি চেক করে এবং সত্যি দেখে যে সে তার ভাইয়ের সাথে সেদিন রাতের বেলা কথা বলেছিল। রবের ভাই ডেভিড ওয়েব তার কেসটা নিয়েছিল জ্যাকলিন, অর্থাৎ এই জ্যাক, যে জানতো যে রব বহুবার ফোন করেছে, তা সত্ত্বেও সে সেটাকে ইগনোর করে। তার ভাই ডেভিডের কাছে একটা ফোন ছিল যেটা রব তাকে দিয়েছিল, তো সেই ফোনটা এখন কোথায়? তারা ডিটেকটিভ জ্যাকলিনের বডি ক্যামটা চেক করে এবং দেখতে পায় যে সে সেই ফোনটা, অর্থাৎ ডেভিড ওয়েবের ফোনটা নিয়ে সরাসরি নদীতে ফেলে দেয়। কেন? কারণ ডেভিড ওয়েবের কেসটা ছিল এই মার্সি কোর্টের প্রথম, এবং সে চাইছিল এই কোর্ট যাতে সফল হয়, যাতে দোষীকে শাস্তি দেওয়া হয়, সেই কারণেই এই কাজটা করেছিল। তবে ডেভিড ওয়েবের তো দোষ ছিল না। সেদিন যখন খুন হয়েছিল, ডেভিড তার ভাইয়ের সাথে কথা বলছিল। ফাইনালি সত্যটা রিভিল হয় এবং ইন্সপেক্টর জ্যাককেও অ্যারেস্ট করা হয়। ফাইনালি ম্যাডক্স রিয়েলাইজ করে যে তার মধ্যেও কত ফ্লস রয়েছে, এআই মিস্টেক করে সেটা সে রিয়েলাইজ করে। অন্যদিকে ক্রিসের যে কেসটা চলছিল সেটাকে ক্লোজ করে দেওয়া হয় এবং ক্রিস ফাইনালি তার মেয়ে ব্রিটের সাথে মিট করে এবং সিনেমাটা এখানেই শেষ হয়। সো এই ছিল স্টোরি। আপনাদের কেমন লেগেছে? আমার দুর্দান্ত লেগেছে, কারণ কনসেপ্টটা খুবই ইউনিক, একটা ইউনিক স্টাইলে আমরা সিনেমাটা দেখলাম। বিশেষ করে এইসব মিস্ট্রি টাইপ সিনেমাগুলো বেশ আমার ভালোই লাগে, যেখানে একদম হাড় কাঁপানো রহস্যগুলো উদ্ঘাটন হয় অবশেষে। সো এই ধাঁচের সিনেমাগুলোর সাথে একটু সাইফাই টাচ যদি দেওয়া হয়, তো এই জনরার সিনেমাগুলো আমি সচরাচর মিস করি না, এবং আশা করি আপনারাও এনজয় করেছেন আমার এই ভিডিওটা। তবে আপনাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না, এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, লিঙ্কগুলো ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।